দিব, ঠিক আছে? মানে এটা কম্পিটিটিভের উপর ডিপেন্ডস করবে। হ্যাঁ, আজকে আমরা এটাই দেখবো। সো আজকে বেসিক্যালি আমাদের যে ক্লাসটা কন্টেন্ট রাইটিংয়ের, আজকের ক্লাসটা যদি মোটামুটি বুঝি আর এই প্রসিডিউরে আগাইলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে কি যে অ্যাফিলিয়েটের জন্য কন্টেন্টের কোনো প্রবলেম হবে না, অ্যাফিলিয়েশনের জন্য আপনাদের কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আর এই ফাইলটা আমি দিয়ে দিব অ্যান্ড অনেক কষ্ট হয়ে যাবে। তো কন্টেন্ট রাইটিংয়ের পর আমাদের কি ক্লাস মডিউলে একটু দেখি তো। আপনাদের আরেকটা বাকি ছিল, মেবি লোকাল হোস্টের সেকেন্ড পার্ট বাকি ছিল না, এটা বৃহস্পতিবার রাতে পেয়ে যাবো। বৃহস্পতিবার আমার ব্র্যাকের ক্লাস আছে লোকাল হোস্টের পার্ট 2তে, আমি ওই ভিডিওটা দিয়ে দেবো। হ্যাঁ, সেকেন্ড স্ক্রিনশটে। আচ্ছা, ভালো নিস, ম্যাট্রেস কিন্তু লাগেই। হ্যাঁ, ম্যাট্রেস লাগেই। আর ম্যাট্রেসটা কিসের আন্ডারে পড়তেছে? আমার হোম ইমপ্রুভমেন্ট, ফার্নিচার, হোম এসবের মধ্যে। না, এটা তো আসবে, লাস্ট ক্লাস করছিলাম, ইস্যুস নেই। না না, আমি জোরে জোরে বলবো। হুম, কন্টেন্টের পরে আমাদের ফাইবারের ক্লাস। হ্যাঁ, সো ঠিক আছে, কন্টেন্টটা আপনারা আমাকে দিবেন কবে? নেক্সট মঙ্গলবারের আগে, সোমবারের আগে। হ্যাঁ, একটু রিল্যাক্সভাবে করি, কিন্তু করি, সবাই যেন করি। হ্যাঁ, এই জিনিসটা দেন, ইস্যুস নেই। হ্যাঁ, সোমবারের আগে দিবেন, কজ একটা দিন আমার সময় লাগবে, কন্টেন্ট তো এই হোমওয়ার্কটা পড়ে পড়ে দেখতে হবে একটু ফেলে ফেলে। হ্যাঁ, তো ঠিক আছে। সো আমরা কারণ কেন যে আজকে বলে একটু বেসিক্যালি সত্যি কথা বলতে প্রেশার পড়ে যাবে। আজকে গেলে তো আজকে দিন তো চলেই গেল, কালকে করতে করতে টাইম লাগবে, পরশু দিন অফিস আছে। আমাকে নেক্সট মঙ্গলবারের আগে, সোমবারের আগে দিবেন। আর ফাইবারেরটা ফার্স্ট ক্লাসে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন, ওটা 1 ঘন্টায় বাসায় প্র্যাকটিস করে ফেলে হবে। তো চলেন দেখি। এখন এখানে যেটা আছে দেখেন, এখানে লেখাই আছে যে কন্টেন্ট ক্রিয়েশন ফর অ্যামাজন অ্যাফিলিয়েট। হ্যাঁ, সো আজকে আমাদের ক্লাসটাও বেশিক্ষণ লাগবে না, কিন্তু জাস্ট কোনো কিছু নোট ডাউন পিসি কিছু লাগবে না। আমি যে থিংসগুলো ধরে ধরে বলবো, না বোঝা পর্যন্ত আমাকে কোয়েশ্চেন করেন, বুঝে গেলে দ্যাটস ইট, এতটুকুই আমাদের কাজ। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে দেখেন বলাই হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন ফর অ্যামাজন অ্যাফিলিয়েট, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এই টাইপের কন্টেন্ট হইলে ইনাফ। হ্যাঁ, বাট আমি যদি আদার সাইডে যাই ওটা একটু বেশি প্রবলেম, আমি লাস্টে বলার চেষ্টা করব। সো টাইপস অফ কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট কয় ধরনের হয়। ফার্স্টে কি আসতেছে দেখেন, প্রোডাক্ট লিস্ট পোস্ট। প্রোডাক্ট লিস্ট পোস্টটা কি? যেহেতু অ্যাফিলিয়েশনের কথা বলছি, অর্থাৎ 7-8টা প্রোডাক্ট আপনি লিস্ট আকারে করে দিলেন। লিস্ট আকারে করে দেওয়ার পর কি করলেন, আপনি এক একটা স্পেসিফিকেশনস, প্রাইস, প্রস অ্যান্ড কনস, ফিচার্স এগুলো নিয়ে বললেন। সো এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট পোস্ট। কেমন আছেন? অনেকদিন পর মনে হয় আজকে আসলে। হ্যাঁ, সো প্রোডাক্ট লিস্ট পোস্টটা কি বুঝতে পেরেছেন? ওই যে 7 ব্লেন্ডার মেশিন যে আমরা দেখেছিলাম, অ্যাজ পার সেল। তারপর হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট। সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্টটা হচ্ছে ঠিক আছে, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্টটা হচ্ছে অর্থাৎ আপনি স্পেসিফিক্যালি একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করতেছেন, আদার্স কোনো প্রোডাক্ট নিচ্ছেন না, একটা প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলতেছেন, ওটা নিয়ে রিভিউ পোস্ট করছেন। হ্যাঁ, প্রোডাক্ট কম্প্যারিজন পোস্ট কি? প্রোডাক্ট কম্প্যারিজন তো বুঝতেছি, দুটো প্রোডাক্টের সাথে আমি একটার সাথে একটা কম্পেয়ার করতেছি, এতটুকু। তারপর এখন বলেন তো আরেকটা হচ্ছে হাউ টু ব্লগ পোস্ট অ্যান্ড ইনফো পোস্ট, মানে হাউ টু ক্লিন ব্লেন্ডার মেশিন, হাউ টু মানে ব্লেন্ড ফ্রুটস, এরকম কিছু। হ্যাঁ, ওই টাইপের পোস্ট বা কন্টেন্ট। এখন এই চারটার মধ্যে ডিফারেন্সেস আছে না? বলেন তো একটু আমাকে কি, মানে যদি হ্যাঁ, যদি আমি বলি 2 ক্যাটাগরি আছে, তো লাস্টেরটা হচ্ছে ইনফো বা ইনফরমেটিভ কন্টেন্ট, আর উপরের 3টা হচ্ছে আপনার মানি বা বাইং কন্টেন্ট। আচ্ছা, এখন আমরা কোনটা নিয়ে বেসিক্যালি কাজ করব? আমরা বেসিক্যালি কাজ করব অলওয়েজ প্রোডাক্ট লিস্ট পোস্ট। হ্যাঁ, কাজ আমাদেরও তো একটা ছোট্ট শোরুম, আমি অনেকগুলো প্রোডাক্ট রাখবো, যার যেটা পছন্দ হবে ওইটাই, বাট বেস্ট অফ বেস্ট প্রোডাক্ট আমি খুঁজে বের করবো অ্যামাজন থেকে। সো উপরে এই থিংসটা বুঝতে পেরেছে প্রপারলি? ঠিক আছে।
তারপর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ আমার স্ট্র্যাটেজিটা কি থাকবে কন্টেন্ট লেখার ক্ষেত্রে বা লেন্থের ক্ষেত্রে, এই বিষয়টা। সো ফার্স্টে বলা হচ্ছে কি কন্টেন্ট রেশিও, হ্যাঁ, যে আমার কন্টেন্টের রেশিওটা কেমন থাকবে। সো আমরা বলেছিলাম না ওয়েবসাইট কত ধরনের হয় বলেন তো? 3 ধরনের, সার্ভিস টাইপ, ই কমার্স টাইপ, সরি সার্ভিস, ই কমার্স, হ্যাঁ, আর ব্লগ টাইপ। সো সার্ভিস টাইপের কন্টেন্টের রেশিও যদি বলি মানে 700 to 800 ইনাফ, 1000 মোর ইনাফ, আর লাগবে না, হ্যাঁ, সার্ভিস সাইট হইলে। ই কমার্স সাইট হইলে 300-400 ওয়ার্ড ইনাফ, বিকজ আমি তো প্রোডাক্ট স্পেসিফিকেশন বলতে ফিচার বলতেছি শেষ। আর যদি আমি ব্লগ সাইটের কথা বলি, ব্লগ সাইটের কথা যদি বলি অ্যাজ লাইক যদি অ্যাফিলিয়েশনের কথা বলি অ্যাটলিস্ট 3500 থেকে শুরুই হবে, 3500 বা 3000 কন্টেন্ট থেকে শুরু হবে। এটা ডিপেন্ড করবে আমার কম্পিটিটরদের কি অবস্থা, হ্যাঁ, ওইটার উপর বেস করে। ওয়ার্ড ওয়ার্ড, হ্যাঁ, টাইটেল এটা তো ছোট, আমি বলতেছি আসেন, হ্যাঁ, এটা অ্যাটলিস্ট। আর যদি এটা তো তাও ভালো অ্যামাজনের ক্ষেত্রে, যদি অ্যাডসেন্স মানে আরেকটা প্রজেক্ট আছে, সো ওই ক্ষেত্রে আমি এমনও আমার কম্পিটিটরকে এমনও পেয়েছিলাম 8500 ওয়ার্ডের কন্টেন্ট, 8500 ওয়ার্ড, ওটা একদিনে আসেনি, আমি আস্তে আস্তে বললে হয়তো বা ধরে ফেলতে পারবো। সো তারপর হচ্ছে কন্টেন্ট লেন্থ, এটা কাটটা দেখতে হবে আমার কম্পিটিটরটা, যে আমার কম্পিটিটররা যে র্যাঙ্ক করতেছে ওদের কি অবস্থা। সো এটা কীভাবে দেখবো, ধরেন আমার একটা কন্টেন্ট হচ্ছে, আমার একটা কিওয়ার্ড হইতে পারে যে ধরেন এটাই ওয়েন ক্যান এ বেবি সিট ইন স্ট্রলার, হ্যাঁ, এটা আমি দিলাম, দেওয়ার পর আমার এগেইনস্টে কিন্তু অনেকজন আসছে, বাট আমার এক্স্যাক্ট কম্পিটিটর কি প্রথম 10 জন না, আমি কিন্তু বাইরে কারা আছে আমার দেখার কোনো বিষয় না, আমার হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ। সো অল ইন টাইটেল দিয়ে যখন দেখলাম প্রথম 10 জন যারা আসছে এদের মধ্যে থেকে আমার কি করতে হবে বলেন তো, এখন এটাই তো আমার বেসিক্যালি কম্পিটিটর, হ্যাঁ, ওদেরকে আমার অ্যানালাইসিস করতে হবে। এখন আমি এটা দিয়ে দেখাচ্ছি, আমরা কিন্তু গুগল ইউএসএতে চলে যাব, এখন কিন্তু আমি বিডিতেই আছি, লোকেশনে তেজগাঁওয়ে দেখাচ্ছে, হ্যাঁ। সো আমরা কিভাবে করব জানি না, google.usa, ওইখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ। সো এখানে আসার পর দেখেন আমার এখানে বলাই আছে কি যে ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার, হ্যাঁ, এখান থেকে আমি কি করব, ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার, এখান থেকে আমি অ্যানালাইসিস করব কিভাবে, ধরেন এখানে যদি আসে, এটা একটা বেসিক্যালি টুলস ওয়ার্ড কাউন্ট করা, হ্যাঁ, এই যে এখানে এটাতে আসবো, এটাতে আসার পর শুধু থরলিভাবে কি করবেন, এই যে আপনার কম্পিটিটর আছে, এই যে ডিলোফি আছে, এটাকে ওপেন করব, চিকো ইউএসএ আছে, এটাকে ওপেন করব, রিভার বেবি আছে, এটাকে ওপেন করব, হ্যাঁ, তারপর হচ্ছে মম জাংশন আছে, মম লাভস বেস্ট আছে। তারপর আমরা কি করব, অ্যানালাইসিস করার জন্য ক্যালকুলেটরটা জাস্ট বের করব, বের করার পর আমি 5টা যে দিলাম এটার কি একটা ল্যান্ডিং পেজ আসছে না আমার এই কিওয়ার্ডের এগেইনস্টে, তো আমার বুঝতে হবে এই ল্যান্ডিং পেজটা যে আসছে এই পেজটার মধ্যে কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, হ্যাঁ। সো জাস্ট ওর ইউআরএলটা পারমালিঙ্ক অথবা স্ল্যাক যেটাই বলি না কেন কপি করে জাস্ট এখানে ফেলে দেন, কাউন্ট ওয়ার্ডসে দিয়ে দেন, ও আপনাকে কাউন্ট করে বলে দেবে কত ওয়ার্ড বলতেছে, 924 জন, ঠিক আছে। সো 924 আমি দিয়ে দিলাম প্লাস, আমার একটা ডান। তারপর আমি চিকো ইউএসএতে যাব, কপি করব, আবার ওয়ার্ড কাউন্টারে ফেলেন, 1912 ওয়ার্ড, হ্যাঁ, প্লাসে দিয়ে 1912, ঠিক আছে। তারপর আবার প্লাসে আসেন, চিকোটা ডান, তারপর হচ্ছে রিভার বেবিতে আসি, আচ্ছা সামটাইমস এই প্রবলেমটা পাবেন যে ইউআরএল খুঁজে পাবেন না, ইস্যুস নেই, এটা আমরা পরে বলবো অন সাইটের ক্লাসে, হয়তো দেখতে দিচ্ছে না, হ্যাঁ, এই হচ্ছে কথা, ওই অ্যানালাইসিস করতে দিচ্ছে না। আমি কয়টা ওয়েবসাইট নিয়েছি, তিনটা নিয়েছি, এটা নেওয়া হয়েছে, এটা কি হয়ে গেছে না কাউন্টেড না, আচ্ছা আচ্ছা, ও 3415 দেখছেন বাড়তেই আছে, 3415, ঠিক আছে। তারপর লাস্ট হচ্ছে এটা যদি ধরি, তারপর লাস্টে এটা যদি ধরি, আমি 4টা নিলাম না এটা নিয়ে, একটা তো আমার কাজ করে নাই, ঠিক না, 2725 কত ছিল, হ্যাঁ 6000, সরি
6000 সামথিং এ ছিল, 6225, 6225, 251, 6251 প্লাস হচ্ছে আমার 2725, 2725। আপনারা তো তাও ভালো, হ্যাঁ। সো ঠিক আছে, সো এখান থেকে যেটা আছে আমার কত ওয়াট বেরোলো, 8976, হ্যাঁ 8976, হ্যাঁ। আচ্ছা, এটাকে এখন আমি ডিভাইডেড করব, এভারেজ বের করব। এভারেজ বের করলে আমি কতজনকে নিছি, 4 জনকে নিছি, 4 দিয়ে ডিভাইডেড করলে যত আসতেছে 2244, হ্যাঁ। ধরেন 2245 আছে, 2245 আছে বা 2250। না না স্যার বলেন। প্রথম দুজনের কিন্তু আপনার লেন্থ ছিল লাইক হুম, হ্যাঁ আর another two like exceeds 2000, হ্যাঁ, এভারেজটা লাইক টু ইয়া হয়ে গেল। না না ইস্যুস নেই, মানে আমরা ধরে না, আমি তো এখন করলাম 4 জন, আপনারা ধরবেন প্রথম 10 জন ফার্স্ট পেজে যারা আছে, এভারেজ বের করলাম। করার পর কেন বললাম যে ওদের এভারেজে যা বের হবে ওর থেকে আমার 300 থেকে 500 ওয়ার্ড বেশি আমরা কন্টেন্ট লিখবো, হ্যাঁ। বুঝতে পেরেছে? এটা হচ্ছে আমার কন্টেন্ট, যেটা বললাম যে কন্টেন্টের কি বলে লেন্থ, হ্যাঁ, বা স্ট্র্যাটেজির মধ্যে কন্টেন্ট লেন্থটা আমরা পরিমাপ করলাম, ঠিক আছে। যে প্রথম 10 জন যে আসছে তারা কেমন লেন্থের লিখছে, হ্যাঁ। আচ্ছা, তারপর যদি বলি প্রথম 10 জনের মধ্যে যদি মানে ব্লগ সাইট না থাকে, হ্যাঁ ওকে ধরবো না, হ্যাঁ। এখন আমরা প্র্যাকটিস পারপাসে যেহেতু আছি, আমি সেকেন্ড পেজ থেকে 2 জনকে টান দেবো, দিয়ে আমি 10 জন কভার আপ করবো। কিন্তু যখন আমরা রিয়েলি কাজে যাব তখন আর সেকেন্ড পেজে যাব না। ফার্স্ট পেজে যদি 2-3টা সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে আমাদের জন্য ভালো, ওই কিওয়ার্ড নিয়ে গুগলের কাছে মানে কোনো রকম ইনফরমেশন নেই, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন 300, হ্যাঁ যখন আমার কাজের ক্ষেত্রে, কিন্তু এখন আমার প্র্যাকটিস পারপাসে সেকেন্ড পেজ মোটামুটি 10 জন করেন, হ্যাঁ, এটা আমার থেকে বলা। কাজ করার ক্ষেত্রে আমি কষ্ট করব না। আচ্ছা, সেটা কেন বলা, কন্টেন্ট লেন্থ গুগল প্রথমত ব্যাকলিংকের আমাদের ক্লাস আছে, বা লিঙ্ক বিল্ডিং এর অফ পেজ এসইও যেটা বললাম। সো প্রথমত যাদের ব্যাকলিংক যত ভালো থাকতো গুগল তাদেরকে র্যাঙ্কিং এ দিত। বাট গুগল কি দেখলো পরবর্তী 2013-14 সালের পর, যে গুগল বললো না তোমার ব্যাকলিংক থাকলে হবে না, তোমার কন্টেন্ট লাগবে, কারণ তুমি ব্যাকলিংক করতেছো সেলের উদ্দেশ্যে, তোমার সেলের জন্য। আমার ইউজার ভিজিটরের বেনিফিটটা কোথায়, এরকম। সো ফার্স্ট অফ অল গুগল তাদেরকে প্রায়োরিটি দেয় ইনিশিয়াল স্টেজে যাদের কন্টেন্টের লেন্থ যত বেশি। গুগল মনে করে যে ওর কন্টেন্টের লেন্থ বেশি, তাহলে ইনফরমেশন বেশি, ওকে র্যাঙ্কে দিয়ে দাও, প্রথম কথা। তা আরেকটা কনস হচ্ছে যে দিলেও প্রথমে ইউজার ভিজিটার আসা শুরু করলো, র্যাঙ্ক হলো, কিন্তু বাউন্স রেট যেটাকে আমরা বলছিলাম, খেয়াল আছে? গুগল আবার নোটিস করলো যাচ্ছে একটা ইউজার ভিজিটার গেছে, যাওয়ার পর তোমার থেকে বেশিক্ষণ স্টে করলো না, তাহলে তোমার কন্টেন্ট ভ্যালুয়েবল না, সাথে সাথে র্যাঙ্ক ফল করে দেয়। সো পারপাসটা বুঝতে পেরেছি। প্রথমত আমাদের কন্টেন্টের লেন্থ 10 জনের মধ্যে বেস্ট অফ বেস্ট থাকতে হবে। তারপর হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট, কয়টা জায়গায় প্লেস করতে হয় বলেন তো? 6টা জায়গায়। তো এটা যেহেতু আর বলার কিছু নেই, কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে আমার একবার পড়তেছে 6টার মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। ডেনসিটিটা বেসিক্যালি কি? আমরা কেউ তো জোর করা বা ফোর্স করা পছন্দ করি না, কেউ করি না, হ্যাঁ। একটা ছোট বাচ্চা হোক বড় হোক, কেউ ফোর্স করা পছন্দ করি না। ঠিক তেমনই গুগলে ফোর্স করা পছন্দ করে না। অর্থাৎ আমার ফোকাস কিওয়ার্ডটা তো আমি 6টা জায়গায় প্লেস করলাম, করার পর কন্টেন্টের 2 লাইন পরপর যদি ইউজ করি, গুগলকে বুঝতে পারলেও যে আমি কিওয়ার্ড র্যাঙ্ক আছে, গুগল জিনিসটাকে খারাপ মাইন্ডে নেয়, যে তুমি আমাকে জোর করতেছো কেন, হ্যাঁ, এরকমটা। সেটার জন্য আমাদের এই ডেনসিটিটা মেনটেন করতে হবে, না হলে কিওয়ার্ড স্টাফিং হবে। স্টাফিংটা হচ্ছে বারবার কিওয়ার্ড যদি প্লেস করি, আমাদের ফোকাস কিওয়ার্ড। সো আমরা কি করব, ডেনসিটিটা হচ্ছে 0.2%, বুঝতে পারছি? সো আমার কন্টেন্ট কত ওয়ার্ডে লিখতে হবে, এখান থেকে যদি আমি ধরলাম 2300 আর 500 2800 ওয়ার্ডের, 2800 ওয়ার্ড ইন্টু যদি 0.2% দেই, দেওয়ার পর যদি ইকুয়াল দেই, তাহলে আমার 5.6, বুঝতে পারছি? অর্থাৎ একদম শর্টলি যদি বলি, 1000 ওয়ার্ডে কয়বার ইউজ করতে পারবো? 2 বার। 1000 ওয়ার্ডে আমি 2 বার আমার ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে পারবো, এটা হচ্ছে 6 বারের বাদে। 6 বারের বাদে। এইখানে তো আমার কিওয়ার্ডটাও দেখা গেল 4 ওয়ার্ড 5 ওয়ার্ডের, ওই ক্ষেত্রে মানে একবার কি আসে? বুঝি নাই। ধরেন আমার কিওয়ার্ডটাও তো 5টা ওয়ার্ড ধরেন, হ্যাঁ, এখন আমি 2800 এর মধ্যে হলো ওই 5টা ওয়ার্ড কে আলাদা আলাদা ওয়ার্ড দেব না না না, আপনি তো ফার্স্টে কন্টেন্ট লিখেছেন, কন্টেন্ট লেখার পর কিওয়ার্ড প্লেস করবেন, হ্যাঁ। আমি আস্তে আস্তে বুঝতে পারবো। 5 ওয়ার্ডের জন্য আমার কন্টেন্ট বেশি হলে সমস্যা নেই, কন্টেন্ট যত বেশি হবে আমার অত বেনিফিট। মানে জিনিসটা হলো যে ধরেন আমার 2 ওয়ার্ডের একটা
5 ওয়ার্ডের একটা কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড তো একটাই, আপনি 6টা জায়গায় 6টা কিওয়ার্ড প্লেস করব? না স্যার, সেম কিওয়ার্ড প্লেস করব। সেম কিওয়ার্ড যদি 2টা ওয়ার্ড হয় সব জায়গায় 2টা ওয়ার্ড থাকবে, 5টা হলে সব জায়গায় 5টা থাকবে। স্যার ওইটা না, ধরেন হলো হচ্ছে দুইটা ব্লগ পোস্ট লিখবো, এক জায়গায় আমার কিওয়ার্ডের ওয়ার্ড হলো দুইটা, আর এক জায়গায় আমার কিওয়ার্ডের ওয়ার্ড হলো 5টা। এখন 28 কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড, বুঝতে পেরেছি। কিওয়ার্ড, কিওয়ার্ড। যে কোনো একটা ধরেন মানে হলো হচ্ছে বললাম, যে কোনো একটা কিওয়ার্ড একটার জন্য হলো হচ্ছে 2 ওয়ার্ড একটা। আপনার তো তাহলে কন্টেন্ট 2টা হচ্ছে, হ্যাঁ দুইটা তো কন্টেন্ট। 2টা কন্টেন্টে তো 2 ভাবে ভেরি করবে না? স্যার ওইটাই বলতেছি, মানে যেমন ধরেন প্রথমটার ক্ষেত্রেও কি মানে কিওয়ার্ডটা 5 বার করলে হলো হচ্ছে 10টা ওয়ার্ড। কিওয়ার্ডটা বলেন না একটা এক্সাম্পল। যে কোনো একটা ধরেন জিনিয়াস ম্যাট্রেস, অথবা পরেরটা হলো হচ্ছে জিনিয়াস ম্যাট্রেস 5 ইঞ্চি ইন ইউএসএ সামথিং। মানে আমার মেইন ইয়াটা হলো হচ্ছে প্রথম 2800 ওয়ার্ডের মধ্যে যদি কিওয়ার্ডটা 2 বার ইউজ করি অথবা 5 বার ইউজ করি তাহলে 10টা ওয়ার্ড হচ্ছে। আবার পরের 2800 এর মধ্যে যদি কিওয়ার্ডটা 5 বার লিখি তার মানে হলো হচ্ছে 25টা ওয়ার্ড হচ্ছে। সো এটা কি মানে ওয়ার্ডের উপরে নির্ভর করবে নাকি ওভারঅল কিওয়ার্ডটাই হলো হচ্ছে আমি 5 বার দিব 2800 এর মধ্যে? ওয়ার্ডের তো দিকে প্রশ্নই না, আপনার একটা ফোকাস কিওয়ার্ড আছে, এটা 2 ওয়ার্ডের হোক, 3 ওয়ার্ডের হোক, 4 ওয়ার্ডের হোক, 5 ওয়ার্ডের হোক, 6টা জায়গায় প্লেস করছেন। আপনার 2800 ওয়ার্ডের হোক, 1800 ওয়ার্ডের হোক, 3800 ওয়ার্ডের হোক, আপনি ওই কিওয়ার্ডটাই আপনি 5টা 6টা জায়গায় প্লেস করবেন। হ্যাঁ, পুরোটা শেষ করলে বুঝতে হবে। একটা ওয়ার্ড যে বললেন স্যার, প্রথম তো কন্টেন্টে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে একবার প্লেস করুন, হ্যাঁ তারপরে 2বার স্যার। হ্যাঁ, তারপর 2বার। হ্যাঁ, ওটা ফার্স্টের 100 ওয়ার্ডে যেটা গেছে ওটা কাউন্ট করবো না, করলেও ইস্যুস নেই। এখন 1000 ওয়ার্ডে যে আমরা বলছি যে 2 বারই প্লেস করতে পারবো, এর বেশি না, এটা এমন না, 3 বার পর্যন্ত ইউজ করতে পারবো, বাট 4 বারে কেউ যাবো না, 0.3% পর্যন্ত যাব। কেন 0.3% পর্যন্ত? যেমন কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডে আমরা দিছি না ফোকাস কিওয়ার্ডটা, লাস্ট 100 ওয়ার্ডেও আমরা রাখার চেষ্টা করব। একদম লাস্টেও একবার হইলেও কিওয়ার্ডটা প্লেস করার চেষ্টা করব। হ্যাঁ, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে প্রমিনেন্স যে বলছেন, আমরা চেষ্টা করব শুরুর দিকে দিতে। না ফার্স্ট 100 ওয়ার্ডে প্রমিনেন্সটা ইস্যুস নেই। হ্যাঁ, ফার্স্ট 100 ওয়ার্ডে থাকলে হলো। হ্যাঁ, এরকমটা, কারণ 100 ওয়ার্ডে তো আমি কিওয়ার্ড দিয়ে শুরু করতে পারতেছি না, কারণ আমার H1 অলরেডি কিওয়ার্ড আছে। বারবার কিওয়ার্ড দিলে ইউজার ভিজিটরও কি থিঙ্ক করবে এমন কিছু। হ্যাঁ, কারণ প্যারাফেসটা যখন শুরু হবে আমার কোনো একটা ইন্ট্রো দিয়ে বা একটা কথা দিয়ে শুরু হলো, 4-5 ওয়ার্ডের পর আবার কিওয়ার্ডটা চলে গেল। তো তুমি যে জিনিসটা খুঁজতে আসছো বেসিক্যালি এই যে কিওয়ার্ড, তারপর থেকে আমি কথাগুলো শুরু করলাম, এমন আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে এখন কথা হচ্ছে যে আমরা যদি 2 বার ফোকাস কিওয়ার্ডটা ইউজ করলাম, ঠিক আছে, হ্যাঁ, এখন 3000 ওয়ার্ডে মাত্র 6 বার ইউজ করলাম, বা 8 বার বা 9 বার। এখন আমার আরও এলএসআই বা সাপোর্টিভ কিওয়ার্ড আছে না? হ্যাঁ, ওটা রিলেভেন্সি। এলএসআই কিওয়ার্ড যত মন চাই ইউজ করেন, কারণ গুগলকে এটা র্যাঙ্কিংয়ে ফ্যাক্টর পড়ে না, আবার ফ্যাক্ট পড়েও। কীভাবে? গুগল অ্যাটলিস্ট হিন্ট পায় যে আমি কোন কিওয়ার্ডের উপর যাচ্ছি। ধরুন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স। এখন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সটা হচ্ছে আমার ফোকাস, আর ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স আমার এলএসআই। বারবার এই কথাটা ইউজ করি, গুগল কি একটু হিন্ট পাবে না যাচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্সের উপর বেসিক্যালি র্যাঙ্কটা চাচ্ছি। সো এভাবে আর কি কাজ করছে। আপনারা এলএসআই কিওয়ার্ড কি করবো, প্রতি 300 ওয়ার্ড পর পর প্যারাফেস আকারে 300 ওয়ার্ড পর পর এলএসআই কিওয়ার্ড, 300 ওয়ার্ড পর পর এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করবো। আর এলএসআই কিওয়ার্ড ইউজ করার সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে প্রথমত কি বলেন তো, H2। H1 এ কিন্তু আমার ফোকাস কিওয়ার্ড আছে, H2 তে আমি ইউজ করবো ফোকাস না, তাহলে H2 তে কি করবো, সেকেন্ড অপশনে এলএসআই কিওয়ার্ড। বুঝতে পেরেছে? বলেন। স্যার আপনি এলএসআই জিনিসটা আমাকে বলছিলেন, বাট এই মুহূর্তে আমার খেয়াল আছে এই ওয়ার্ডটা কি একটু। হ্যাঁ, এটা আচ্ছা, ধরেন এলএসআইটা হচ্ছে ফুল মিনিং লেটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং, এটা বাদ দিয়ে যদি আমরা ইউজুয়ালি বুঝতে চাই সাপোর্টিভ কিওয়ার্ড। হ্যাঁ, যেমন ধরেন 5টা কিওয়ার্ড, আমরা সিট কিওয়ার্ড এক একটা সার্ভিসের এগেন্সে 5টা সিট কিওয়ার্ড রিসার্চ করছি, ওইখান থেকে একটা তো আমি ফোকাস নেব, কথার কথা, এটা আমি 6টা জায়গায় ইমপ্লিমেন্ট করবো, তাহলে বাকি 4টা কিওয়ার্ড কী করবো, ওগুলো ধরেন সাপোর্টিভ। বুঝতে পেরেছি প্রপারলি? প্রফেশনাল ডিজিটাল ওরকম আর কি, সাপোর্টিভ রিলেভেন্সি যে কিওয়ার্ড ধরতে গেলে ওগুলো আমি জায়গায় জায়গায় প্লেস করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এখন আসতেছি, এত দেরি কেন? আচ্ছা, তারপর হচ্ছে আপডেট। এইটা কেন আনতে গেছেন? থ্যাংক ইউ, বাট এগুলো পসিবল না। হ্যাঁ, এইগুলো প্লিজ করেন না। থ্যাংক ইউ খাবারের জিনিস স্যার আমাকে বলে গেছিলেন, আন্টি মেয়ে পাঠাচ্ছে, কিন্তু পসিবল না। হ্যাঁ, গিফট টিফট নেওয়া এরকম, বাট থ্যাংক ইউ, ঠিক আছে। তারপর হচ্ছে আপডেট ফ্রিকোয়েন্টলি। হ্যাঁ, এই কথাটা বেসিক্যালি কি, এটা হচ্ছে খেয়াল আছে আমরা ডিসকারেজ ইন্ডেক্সিং এর কথা বলছিলাম, গুগলের বট আমার ওয়েবসাইটে আসে, মনে আছে না? আচ্ছা, এখন গুগল কিন্তু একবার যখন আপনি গুগলকে ইনভিটেশন দিবেন বারবার দেওয়া লাগবে না, গুগলে আসবে, যেহেতু তার বট রোবোটিক। সে কি করবে, একটা কন্টেন্ট পাবলিশ করেছেন, সে আজকে আসবে তার বট, আবার কালকে আসবে, আসার পর সে কি নোটিস করলো, কোনো আপডেট নাই, এর মানে হচ্ছে আপনি একদিনে আপডেট করেন না, সে আসা বন্ধ করবে একদিনে, 3 দিনে আসবে, 3 দিন পর আসলো, আবার 3 দিন পর আসলো, কোনো আপডেট পায়নি, সে 1 সপ্তাহ পর আসা শুরু করবে, 1 উইক পর আসছে,
তবুও কোনো আপডেট নাই, সে আবার কি করবে 15 দিন পর আসা শুরু করবে, 15 দিনও উইক পায়নি, 1 মান্থ, 1 মান্থেও পায়নি, 3 মান্থসে একবার আসবে, তবুও আপডেট পায়নি, তারপর সে আসা বন্ধ করে দেবে। সে মনে করবে 3 মান্থস পর যে আপনি কোনো কন্টেন্ট আপডেটই করেন না, আর এটা খুব বেশি প্রবলেম, কন্টেন্টের যদি আপডেট না করেন আপনি র্যাঙ্ক ধরে রাখতে পারবেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি একটা কন্টেন্ট পাবলিশ করেছি, আমি অলরেডি ফার্স্টে সিআরপিতে আছি, র্যাঙ্ক করতেছি, এখন ওই কন্টেন্টটাকে তো আমি ডিলিট করে আপডেট করবো না, অবভিও না। সো আমি কি করব, আমার ধরেন ওই যে বললাম একটা কম্পিউটার, আমার বেসিক্যালি একটা কম্পিউটারে আমি পেয়েছি 8,500 ওয়ার্ডের। কিভাবে পাইছি, যে আমরা কি বের করছি, আমরা 2800 ওয়ার্ডের কন্টেন্ট লিখছি, কথার কথা লেখার পর আপনার আপডেটটা বলতে কি আরো 200-300 ওয়ার্ড জাস্ট অ্যাড করে দেন, আর কিচ্ছুই না। গুগল এসে দেখবো আচ্ছা নতুন কিছু আসছে, মানে আপডেট হয়েছে, এরকম 200-300 ওয়ার্ড কি হইতে পারে, আপনি ফার্স্টে 4টা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, পরবর্তীতে একটা প্রোডাক্ট বেশি করেন, 5টা প্রোডাক্ট অ্যাড করেন, বা আরেকটা কিছু নিয়ে লেখা শুরু করেন, এভাবে আপডেট করতে 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 আপনি র্যাঙ্কটাও ধরে রাখলেন, গুগলকেও বুঝালেন ভাই আমি আপডেট করতেছি, এই হচ্ছে বিষয়টা। বুঝতে পেরেছি আপডেট ফ্রিকোয়েন্টলির বিষয়টা। এখন কথা হইতে পারে কয়বার, আমি বলেছিলাম না 1 বছর যদি আমরা কষ্ট করি ইনশাল্লাহ তারপর কষ্ট করতে হবে না, আপনি 2 মাসে একবার যে 300 ওয়ার্ড অ্যাড করে দেন, কারণ আপনি যে 2800 ওয়ার্ড লিখছেন তখন আপনার অনেক রিসার্চ করতে হয়েছে, 300 ওয়ার্ডের জন্য আপনার আহমদ রিসার্চ করতে হবে না, চ্যাট জিপিটি থেকে নেবেন, নিজে নিজে লিখবেন, বসায় দিবেন, আপডেট হয়ে যাবে। হ্যাঁ, সো বুঝতে পেরেছি আপডেট ফ্রিকোয়েন্টলি সেম টপিকের উপরে, কারণ আমার যদি পরের প্যাসেজটা যদি না মিলে তাহলে কিন্তু প্রবলেম। রিলেভেন্ট, পুরোপুরি রিলেভেন্ট থাকতে হবে, যে আপনি আরো কিছু অ্যাড করলেন কথাবার্তা এরকম। হ্যাঁ, ধরেন 3 মাস পরে আমি হঠাৎ করে চিন্তা করলাম এখন কিছু আপডেট, 3 মাস না 2 মাস পর পর, কারণ গুগল যখন আসা বন্ধ করে দিল তখন আমি চিন্তা করলাম এখন একটু আপডেট করি, তখন কি মানে সে মানে আর আসবেই না, লাভ হবে না, আসবে লাভ হবে না, তো আপনাকে তো অলরেডি সে মার্ক করে ফেলছে, মানে আপনি নেগেটিভে চলে গেছেন, তখন কন্টেন্ট আবার ডিলিট করে আবার আপডেট করতে হবে, আবার সার্চ কনসোলে যেতে হবে, আবার রিকোয়েস্ট করতে হবে, আবার ইন্ডেক্স করতে হবে, এরকম। নেগেটিভিটিতে কেন যান, খালি 2 মাস পর পর আপডেট করবো, 3 মাসে ওয়েট করবো না। হ্যাঁ, ডেডলাইনের আগে কাজ করার চেষ্টা করবেন সব। আচ্ছা, তারপর হচ্ছে কন্টেন্ট ইনফরমেশন। এখন আমরা যে বলতেছি 3000 3500 ওয়ার্ডের কন্টেন্ট লিখবেন, না জানলে কি লেখা পসিবল? কোনোভাবে পসিবল না। হ্যাঁ, সো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা ইনফরমেশন নেব কার থেকে, গুগলের থেকে, সরি অ্যামাজনের থেকে নেব। হ্যাঁ, অ্যামাজনে আসেন, আচ্ছা এখান থেকে ধরেন নিনজা ব্লেন্ডার, অ্যাজিউম করে নেন যে এই ব্লেন্ডারটা আপনারা নেবেন, এটা মোটামুটি ভালো ব্লেন্ডারটা নেবেন। হ্যাঁ, এই ব্লেন্ডারটা নেওয়ার জন্য স্পেসিফিকেশনস আমি কই পাবো, এই যে দেখেন এখানে তো মোটামুটি আমাকে স্পেসিফিকেশনস দিচ্ছে। হ্যাঁ, দেওয়ার পর এখন আমার ইউজার রিভিউ লাগবে না, যে মানুষজন কি বলতেছে না বলতেছে। আর এখানে একটা কথা বলছিলাম না যে 5 স্টার যেন অ্যাটলিস্ট 60 অ্যাবভ থাকে, না হলে প্রবলেম। সো এখানে রিভিউসে যদি আসে, মানে আমি সাপোজ প্রোডাক্ট চুজ করবো কিভাবে, এখন একটা প্রোডাক্ট আমি নিয়ে লেখালেখি করব, ওই প্রোডাক্টটা যদি অ্যামাজনে রিভিউ ভালো না থাকে, 5 স্টার রিভিউ বেশিরভাগ না থাকে, তাহলে কিন্তু প্রবলেম, মানে ওই প্রোডাক্টটা কিন্তু নেগেটিভে পড়ে যাচ্ছে। 60% অ্যাবভ লাগবে আমার 5 স্টার রিভিউ। মনে করেন একটা প্রোডাক্টে আসলাম, আসার পর দেখলাম 5 স্টার হচ্ছে 33%, 4 স্টার হচ্ছে 35%, 3 স্টার হচ্ছে 67%। 3 স্টার রিভিউ মানে তো খারাপ রিভিউ দেওয়া, আমার 5 স্টার রিভিউ লাগবে, অ্যাটলিস্ট 60%-এর বেশি মানুষজন 5 স্টার রিভিউ দিচ্ছে, মানে প্রোডাক্টটা ভালো এই কথা বলতেছে, তখন আমি প্রোডাক্টটা নিয়ে কাজ করব। গেল। আচ্ছা, এই প্রোডাক্টে যদি হালকা করে একটু নিচে আসি, এই দেখেন ব্র্যান্ডের নাম, স্পেসিফিকেশন সব দেওয়া, অ্যাবাউট দিস আইটেম ভালো করে দেওয়া, বুঝতে পারছে? নিচে আসেন, যারা রিভিউ দিয়েছে এই দেখেন তারাই আপনাকে বলে দিচ্ছে প্রস অ্যান্ড কনস, এখান থেকে পড়ে পড়ে জাস্ট আপনি বসায় দিবেন, বুঝতে পেরেছে? মানে যারা দেখেন এখানে কি বলছে, ভেরি গুড ব্লেন্ডার প্লিজ উইথ দ্য প্রাইস অ্যান্ড দ্য ফিচার্স, নট এক্সট্রিমলি লাউড। এই যে এটা একটা প্রস হইতে পারে না, নট এক্সট্রিমলি লাউড, কনসের জায়গায় বসা দিতে পারে লিটল বিট লাউড। হ্যাঁ, কথার কথা। তারপর হচ্ছে ওয়েকিং আপ, যেরকম আছে ডিশওয়াশার সেফ, ইজি টু অ্যাসেম্বল, ইজি টু অ্যাসেম্বল একটা প্রস হইতে পারে না, ইজি টু অ্যাসেম্বল। এখান থেকে আমরা কথাগুলো পিক করব, কারণ আপনি ইউজ করতেছেন না, বাট ওরা তো ইউজ করে রিভিউ দিচ্ছে, তাদের থেকে লাইনগুলোকে পিক করেন বুঝে বুঝে, মানে একটু রিসার্চ করতে হবে, পড়াশোনা। হ্যাঁ, সো এখান থেকে নিলাম, তো অ্যামাজন একটা পেলাম, ঠিক আছে। তারপর হচ্ছে যে নিনজা ব্লেন্ডারের যে মডেলটা আছে, ডিরেক্টলি তার যে আছে ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে, সেইখানে বেসিক্যালি চলে যান। হ্যাঁ,
এটা মডেল নাম্বার তো মেবি এটা। এই যে দেখেন এসে পড়ছে না, আসার পর এই যে নিনজা কাস্টমার সার্ভিস আছে, আরটিএস আছে, ওয়ালমার্ট আছে, ইবে আছে, রেটিং আরটিএস থেকেও নিতে পারেন। দেখেন এটা একটা অ্যাফিলিয়েট সাইট, বাট এটার ম্যানুফ্যাকচারার কোম্পানি তো। ওই আসতেছে, ঠিক আছে। আচ্ছা ইস্যুস নেই, নিনজা আমি একটা দেখালাম, হয়তো নিনজাটা আসতেছে না, বাট অন্যান্য ম্যানুফ্যাকচার কোম্পানি আসে, হ্যাঁ ওইখান থেকে নিব। সেকেন্ড একদম থার্ডে যাব কোথায়, ইউটিউবে। এই যে ইউটিউবে যাব, Spike needs to launch his bold new ইউটিউবে যাব, যাবার পর এখান থেকে কিন্তু আপনি সাবটাইটেলসও পাওয়া যাবেন। হ্যাঁ কোথায় যেন আমার সাবটাইটেলসের সেটিংটা ছিল, ও আছেই তো, হ্যাঁ অন করাই আছে। আদারওয়াইজ এখান থেকে আমরা নিয়ে নেব। এখান থেকেও কিন্তু আমরা লাইটটা পিক করতে পারি, অথবা দেখি কাজ করে কি না। আগে আমরা এরকমভাবে কাজ করতাম। সো এখান থেকে ধরে নেন যে এখান থেকে আপনি ভিডিওর ইউআরএলটা কপি করে দিয়েছেন, সাবটাইটেলসে চলে যান, সরি এটা না, ঠান্ডা লাগছে না? আপনি বসছেন এসির সামনে। আচ্ছা মেবি হয়েছে। টেক্সচারটা নিলাম আমি, টেক্সচারটা দেখি ডাউনলোড করে। এই দেখেন আপনার এখানে কিন্তু সাবটাইটেলসটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ সো এখান থেকেও আমরা একটা হার্ড কপি বা সফট কপি এখান থেকে পড়ে তিনটা জায়গা হচ্ছে, ফার্স্ট অফ অল কি হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যামাজন, সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, থার্ড ওয়ান হচ্ছে ইউটিউব। আমার মনে হয় না আর ইনফরমেশন দরকার আছে অন্য কোথাও থেকে। হ্যাঁ সো এরকম করে ফেলবো। সো এতটুকু বুঝতে পেরেছি কন্টেন্ট ইনফরমেশনটা কই থেকে পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং। এই যে এখন হচ্ছে বিষয়টা, ওই যে বললাম যে গুগল কিন্তু ফার্স্টে রেশিও বেশি দেখে বা লেন্থ বেশি দেখে কি করছে, র্যাঙ্ক দিয়ে দিছে, কিন্তু পরবর্তীতে দেখলো ইউজার ভিজিটার আসতেছে না বা আসলে স্টে করতেছে না, তখন সাথে সাথে র্যাঙ্কটা ফল করবে। কেন করবে, আমার কিওয়ার্ডের সাথে ইন্টেন্টটা ম্যাচ করতে হবে পুরোপুরি। হ্যাঁ কিভাবে, ধরেন আমি এটা একটা কিওয়ার্ড দিলাম, আচ্ছা আমার এই তিনটা কিওয়ার্ডের কি ইন্টেন্ট কি সেম, আলাদা। এখন আমি এখানে চাইলাম বেস্ট স্মার্ট ওয়াচ আন্ডার 5000 টাকা। এখন এখানে যদি অ্যাপেল, তারপর শাওমি অনেকগুলো আছে যেটা প্রায় 7-8 হাজার টাকা, ওই ওয়েবসাইটগুলো আসে, এটা কি প্রবলেম না? ইন্টেন্ট ম্যাচ করতেছে না। আবার এটা জানছে অ্যাপেল স্মার্ট ওয়াচ, এখানে যদি স্যামসাং আলট্রা ঢুকে যায় তাহলে প্রবলেম না? সো এটা হচ্ছে বেসিক্যালি কথা, যে কিওয়ার্ডের উপর বেস করে আমার কন্টেন্ট লিখতে হবে। কিওয়ার্ডটা আমার আগে চুজ করতে হবে, ওই কিওয়ার্ডের এগেইনস্টে আমার কন্টেন্ট লিখতে হবে। কিন্তু এটা এমন না যে কিওয়ার্ড যেটা ওই ইন্টেনশন, ইন্টেন্টটা আমি বোঝার চেষ্টা করবো, পরবর্তীতে একটা পারফেক্ট কন্টেন্ট লেখার পর কিওয়ার্ড আমি জায়গায় জায়গায় বসায় দেব। বুঝতে পেরেছি?
ইনটেন্ট পুরোপুরি মিলতে হবে কিওয়ার্ডের সাথে, যে কিওয়ার্ডের মাথায় নিয়ে আপনি কাজ করতেছেন, যে কিওয়ার্ডের র্যাঙ্ক চাচ্ছেন পুরোপুরি, মানে যে জিনিসটা লিখে সার্চ করতেছে পুরোপুরি তাকে দিতে হবে কন্টেন্টের মাধ্যমে, না হলে প্রবলেম। হ্যাঁ, সেটা এখানে বলা হচ্ছে। সো তারপর হচ্ছে যে কালেক্টিং প্রোডাক্ট ইনফরমেশন টেকনিক্যাল প্রস অ্যান্ড কনস, জানেন এটা কই থেকে নিব? জানেন? জি স্যার। একটু আগে অ্যামাজন থেকে। হ্যাঁ, ইনলিস্টিং প্রোডাক্টস ফর সেল, অর্থাৎ আমার প্রোডাক্টগুলো কি অ্যাভেলেবেল আছে কিনা এটা আমরা দেখে নেব কই থেকে? অ্যামাজন থেকে। হ্যাঁ, যে নিনজা ব্লেন্ডারটা কয় পিস আছে বুঝতে পারবো। আমি মিনিমাম 100 ওয়ার্ড বলছি, বাট আমাদের যে মাইক্রোনিশা যেটার কথা 3000 রেজাল্ট আছে, 3000 নিনজা ব্লেন্ডার আছে। সো ইনাফ প্রোডাক্টস থাকে। তারপর হচ্ছে এফএকিউ অ্যাবাউট প্রোডাক্ট। হ্যাঁ, এফএকিউ অ্যাড করতে পারবো না? ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন কই থেকে? অ্যামাজন থেকে নিয়ে নেব। বিকজ কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে ইউজাররাই আমাকে রিভিউর মধ্যে বলে দিতেছে। হ্যাঁ, যে বলো না যে এটা কি বেশি সাউন্ড করে কিনা, এটা কি রিলায়েবল কিনা, এরকম এফএকিউগুলো অ্যাড করে ফেলবো। তারপর বলতেছে ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডেড অ্যানকো টেক্সট, পার্শিয়াল ম্যাচ অ্যানকো টেক্সট, এগুলো আমরা দেখবো। সো এখন জাস্ট এতটুকু বুঝি, ইন্টারনাল লিঙ্কিং মানে আমরা বুঝি না, রিভার বেবিতে দেখেছিলাম অ্যান্ড বলেছিলাম যে আমার হ্যাঁ হ্যাঁ এক পেজ থেকে আরে আমার ওয়েবসাইটের ভিতরে। হ্যাঁ, ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক অ্যাজ পার সেম, বিকজ আমার ইনফো কন্টেন্ট হবে 80%, মানি হবে 20%। ইনফো থেকে আমি কনভার্ট করে মানিতে নিয়ে যাবো, তারপর সেলের কথা বলবো, ওইটা এখানে বলা। এখন কথা হচ্ছে থিংস টু কনসিডার। হ্যাঁ, এখন হচ্ছে মেন বিষয়। সো কন্টেন্ট লেখা রাইট অ্যাজ অ্যান এক্সপার্ট, এমন না যে কোনো প্রফেশনাল রাইটার রবীন্দ্রনাথ ঠাকুর ওরকমভাবে লিখতে হবে, বাট মানে মোটামুটি ভালোভাবে ইউনিক লিখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউনিক। অ্যান্ড কোয়েশ্চেন থাকতে পারে যে সেম প্রোডাক্ট, আর প্রোডাক্টে তো কোনো চেঞ্জেস নাই, সেম প্রোডাক্ট। এখন কথা হচ্ছে আমি ইউনিক কীভাবে লিখবো। উনিও লিখছে আমি, অ্যান্ড গরু নিয়ে রচনা লিখলে আমি তো বলতে পারবো না গরুর 5টা পাওয়া আছে। হ্যাঁ, বাট আমি বলতে পারি যে এই গরুটা ওই যে একটা ভিডিও শুঠাম দেহ বা যেরকম করে আর কি বলে আর কি, সো এটা দুষ্টামি করে বললাম, মানে একটু ইউনিক করে আই ক্যাচি করে যতটুকু ভালোভাবে লেখা যায়। স্পেসিফিকেশনসে তো আমরা মডিফিকেশন করতে পারবো না, প্রোডাক্টে যেটা আছে এটা। আমার আরেকটা কম্পিউটার ওয়েবসাইট যা লিখছে ওইটাই স্পেসিফিকেশন, বাট একটু গুছায় যেভাবে তার থেকে বেটার লেখা যায় ইউনিকলি ভাবে, এটাই আর কি। তারপর হচ্ছে রিকমেন্ড বেস্ট অ্যাভেলেবেল ইন স্টক প্রোডাক্টস, এটা আমরা জানি স্টকে আছে কিনা এই জিনিসটা দেখবো। সো টেনশনের কোনো কারণ নেই, অ্যামাজন অনেক ভালো, ও আপনাকে বইলা দেয় যে কতগুলো প্রোডাক্ট আছে, মানে অ্যাটলিস্ট 30টা প্রোডাক্ট থাকা সত্ত্বেও সেখানে বইলা দেবে যে 30 প্রোডাক্টস লেফট। হ্যাঁ, অ্যান্ড আমরা কতটা অর্ডার হয়েছে, 31,000 রেটিংস আছে, মানে না হলে 50,000 সেল হয়েছে। সবাই তো রিভিউ দেয় না, বেসিক্যালি আমি কখনোই কাউকে রিভিউ দেয় নাই, মানে কখনোই না। তো যাই হোক, মানে অনেকে তো দেয় না, কথার কথা বলতেছে সময়ের কারণে বা কোনো ব্যস্ততার কারণে। সো আরও প্রোডাক্ট সেল, এতগুলো প্রোডাক্ট সেল হলে তার যদি প্রোডাক্ট স্টকটা চইলাও যায়, এই প্রোডাক্টটা আবার আনবে অ্যামাজন, বুঝতে পারছি। কিন্তু অ্যাটলিস্ট 30টাও যদি থাকে এখানে বলে দেবে যে অনলি 30 প্রোডাক্টস লেফট। হ্যাঁ, এর মানে হচ্ছে 30টার সময় বলে দেয় যে প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল না ভাই, কারণ অ্যামাজন জানে অনেকে তাকে নিয়ে অ্যাফিলিয়েশন করে, এটাতে তারও বেনিফিট। হ্যাঁ, ঠিক আছে। সো তারপর হচ্ছে ফোকাস মোর অন বেনিফিটস নট ফিচার্স। এই কথাটা কেন বলা হয়েছে? ওই যে প্রথমেই বললাম যে একটা ইউজার ভিজিটর তো চাইলে অ্যামাজন থেকেই জানতে পারে, তার ম্যানুফ্যাকচারের কোম্পানি আছে, গুগল আছে, সে আপনার কাছে আসছে কেন? ফিচার্স জানতে না, সে আপনার রিভিউ জানতে আসছে, সে বেনিফিট হবে কিনা, একটা মানুষ ইউজ করার পর কি বেনিফিটেড হয়েছে কিনা। এটার জন্য আমরা ফিচার্সের কথা কম বলবো, মানে ফিচার্স তো বলবোই যেটা আছে, বেনিফিটের কথা বেস্ট বলবো, যে ভাই এটা তোমার জন্যই মেড হয়েছে, এরকম তো বলা ঠিক না, মানে ওর জন্য সুইটেবল, কথার কথা এই ব্লেন্ডারটা বা যে কোনো প্রোডাক্টে এটা ঠিক আছে, এরকম কিছু বলার চেষ্টা করব। তারপর হচ্ছে ইউজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড শর্ট সেন্টেন্স। এটা কি? এটা বেসিক্যালি খেয়াল আছে, আমরা ছোটবেলায় বলতাম না যে রাইস ইজ ইটেন বাই মি, এরকম একটা ছিল, রাইস ইজ ইটেন বাই মি। এটা কি কারো শুনতে ভালো লাগে? আইট রাইস, এটা ভালো লাগে। অ্যাক্টিভ ভয়েসে যে কথাটা, ওইটা এখানে বলা হয়েছে যে আমাদের কন্টেন্টের লাইনগুলো থাকবে অ্যাক্টিভ ভয়েসে, ঘুরায় পেঁচে বলা যাবে না। হ্যাঁ, ইউজার ভিজিটার যেন বুঝে যে ওর কন্টেন্টের লেন্থ বড় হোক ছোট হোক, আমি এক্স্যাক্টলি সব জানতে পারতেছি এক লাইনে, ওর কন্টেন্টই আমি পড়বো, এরকমটা। তারপর হ্যাঁ, তারপর হচ্ছে এলিমিনেট, তারপর ওয়ার্ড রিপিটেশন, বারবার এক্স্যাক্টলি। আমরা যখন টি স্টল নিয়ে লিখতাম, তো ছোটবেলা বেসিক্যালি আমার এরকম হতো যে আমার প্যারাগ্রাফ বা কমন না পড়লে আমি এই স্টল ইজে বারবার ওয়ার্ড রিপিটেশন করতাম। এই জিনিসটা করা যাবে না, বারবার ওয়ার্ড রিপিটেশন করা যাবে না। এটার জন্য আমরা কি করব? অ্যাড মোর ট্রানজিশন ওয়ার্ডস। ট্রানজিশন ওয়ার্ডসটা কি? দুইটা লাইনকে একত্রিত করে, ফার্স্ট অফ অল বলে একটা কথা বলুন, এরকম। হ্যাঁ, সো এখানে ট্রানজিশন ওয়ার্ডসগুলো আমরা দিয়ে দিচ্ছি, যেমন এনুমিরেশনের হচ্ছে ফার্স্ট অফ অল, অলসো, অ্যানাদার, ফার্দার মোর, কজের আছে বিকজ, সো, ডিউ টু, এরকম আর কি। হ্যাঁ, এই কথাগুলো অ্যাড করে করে যেন একটা ওয়ার্ড বারবার রিপিটেশন না হয়। হ্যাঁ, এই বিষয়টা দেখবো।
তারপর হচ্ছে ইউজ কল টু অ্যাকশন ওয়ার্ডস, এটা কি ওই যে ক্লিক টু পারচেস বাটনগুলো যে অ্যাড করেছি ওইটাই। তারপর হচ্ছে ইউজ গ্রাফিক্স অর্থাৎ ইনফোগ্রাফিক ভিডিও ইমেজেস। লাস্ট ক্লাসে আমি বলেছিলাম না উইকিপিডিয়ার রেজাল্ট কিন্তু অনেক বেশি, আমরা কেউ পড়ি, কেউ পড়ে না, লেখা 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 লেখা। আমাদের কন্টেন্টও যেমন এমন না হয়, আমাদের কন্টেন্টে ছবি থাকবে, একটু ইমেজ থাকবে। হ্যাঁ, আমি 300 ওয়ার্ডের একটা কথা লিখছি, হ্যাঁ অ্যাটলিস্ট যেন ওই ওয়ার্ড না পড়ে ছবিটা যেন 5 সেকেন্ড থাকে, কথার কথা ভিডিও অ্যাড করবো। হ্যাঁ, 400 ওয়ার্ডের পর ওই 400 ওয়ার্ডটা যেটার উপর আর কি ডিপেন্ডস করতেছে ওই রিলেটেড একটা ইমেজ দিয়ে দিলাম, মানে ক্লিন করতেছে ব্লেন্ডার, কথার কথা ব্লেন্ডারটা মাত্র গুছাচ্ছে, এমন টাইপের কিছু যতটুকু আই ক্যাচি করা যায়। হ্যাঁ আচ্ছা, ইমোজি কি ইউজ করা যাবে, লাইক হলো হচ্ছে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে? না এটা কি করা যাবে পাগল, এটা কি করা যাবে কন্টেন্টে? আপনি যখন কন্টেন্ট ইমোজি তো আনঅফিশিয়াল বা ক্যাজুয়াল হয়। ক্যাজুয়াল, এক্স্যাক্টলি ক্যাজুয়াল হয়। বিষয়টা হচ্ছে আপনি যখন অ্যাফিলিয়েট সাইট করতেছেন তখন আপনি তারেক আজিজ খান বা আমি রাশাদ হোসেন না, তখন আপনি একটা ওয়েবসাইটের ওনার হইতে পারে। আজকে ওয়েবসাইটটা $100 অর্থিত না, বাট একটা টাইমে এসে $10,000 ক্রস করে ফেলছে, একদিনে না, আমি মোটিভেশন দিচ্ছি না, আমি বলতেছি। সো আপনি একটা প্রেজেন্ট করতেছেন একটা জিনিস, সো প্রফেশনাল ওয়েতে প্রেজেন্ট করতে হবে। এইসব জিনিস করতে পারবো না, ইমোজি টিমোজি ছবি অ্যাড করবো, কিন্তু ভুলেও কি বলে ইমোজি, তারপর এক্সক্লেমেটরি, এইগুলি সিম্বল টিম্বল ইউজ করতে পারবো না। হ্যাঁ, দাড়ি এই ফুল স্টপ আছে, কমা আছে, কিন্তু আদার কোনো কিছু ইউজ করতে পারবো না, কোনো কিছু আজ পর্যন্ত। নর্মাল একটা এক্সাম্পল দেই, আপনি আপনার কম্পিটিটর বা যে কোনো ওয়েবসাইটে কন্টেন্ট পড়বেন, দেখবেন ওইটাতে কিভাবে লেখা, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো কন্টেন্টে এমন পাইছেন স্পেশাল ক্যারেক্টার? কোনো কন্টেন্টে নেই। সো আমরাও দিতে পারবো না, আমরা ইতিহাস করতে পারবো না। সো ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছি প্রপারলি? কনসেপ্টটা বুঝতে পেরেছি না? ঠিক আছে। তারপর হচ্ছে এখন হচ্ছে কন্টেন্ট তো লিখলেন 3000 3500 ওয়ার্ড, সব ঠিক আছে, এআই থেকে নিলেন, লেখার পর এই দেখেন মেক কন্টেন্ট ইজি টু রিড, হেমিংওয়ে অ্যাপ। হ্যাঁ, অর্থাৎ রিডাবিলিটি চেক করতে হবে। আমি একটা দিয়ে দেখাই দিই, বাকিগুলো আই হোপ আপনারা এটার সাথে অ্যালাইন আছেন। গ্রামারলিতে সবাই ইউজ করেছে ভার্সিটির কাজে, ঠিক আছে। সো গ্রামারলিতে গ্রামার চেক করতে হবে, স্পেলিং মিস্টেক্স আছে কি আছে না। তারপর হচ্ছে ফুল অ্যাভয়েড কপিং, মাত্র ম্যাম যেটা বললেন আপনি, এর আগে আপনি কিন্তু অডিট নিয়ে মনে হয় করেছেন। হ্যাঁ, তো এখান থেকে কপিরাইটের ইস্যু খাওয়া যাবে না। সো আমি কি করবো, কিউটেক্স আছে, কপি স্কিপ আছে, ডুপ্লিকেটটা ভালো, ডুপ্লিকেটকে ফেলে দেখবো। সো সবার আগে আমার কি করতে হবে, হেমিংওয়ে অ্যাপে যাব। এগুলি কিন্তু ফ্রি টুলস। হ্যাঁ, আপনারা কন্টেন্ট লেখেন, হ্যাঁ একটু কষ্ট করেন, আমি ইনশাল্লাহ নেক্সট যখন আপনারা মোটামুটি কাজ করতে চাবেন যে কাজ করবো, তখন আমি দেখাই দেবো কীভাবে হিউম্যানাইজ করবো। ফার্স্টে যদি ওয়ে দেখাই দিই, কেউ আমরা কষ্ট করবো না। হ্যাঁ, এটা ট্রু, আমি থাকলে আমিও করতাম না, ফর ট্রুলি স্পিকিং। হ্যাঁ, এই দেখেন এখানে আসছে, আসার পর দেখেন গ্রেড 8 দেখাচ্ছে না, আমার 9-এর নিচে থাকতে হবে, 9-এর নিচে থাকতে হবে রিডাবিলিটি। হ্যাঁ, 9 হওয়া যাবে না, 8 হইতে হবে, 7 হইতে হবে, এমন। অনেক প্রপারভাবে দিয়ে দেয়। হ্যাঁ, মানে এফএকিউ, প্রস অ্যান্ড কনস, এভরিথিং ও দিয়ে দেয়। আর প্রিমিয়ামে গেলে তো আমরা আরও ভালো পাবো, কিন্তু আমার সবসময় সাজেশন হচ্ছে যে এত ইজি হয়ে গেছে আমাদের ওয়ার্ল্ডটা, তো একটু হলেও এফোর্ট দেবো। আপনি যতদিন পর্যন্ত, সাপোজ এমন হইতে পারে না যে আপনি নিজে কখনোই কন্টেন্ট লিখবেন না, এটা ট্রু, কিন্তু একটা টাইমে আমাদের সাইটটা মোটামুটি বিল্ড আপ করার সময় নেই কন্টেন্ট লেখার। আমি একটা কন্টেন্ট হায়ার করবো ফাইবার থেকে, একটা কন্টেন্টের জন্য আমি 800-1000 টাকা দিব, ওকে বলবো তুমি আমাকে লিখা দাও, কথার কথা। হ্যাঁ, কিন্তু আমি যদি ইন্টেন্ট না বুঝি, কন্টেন্টের সব কিছু না বুঝি, আমি কি তাকে বলতে পারবো কন্টেন্ট দেওয়ার পর তুমি এই জিনিসটা চেঞ্জ করো? হবে না কিন্তু। সো আমি একটু প্রথমে কষ্ট করলে পরে আমার টোটাল লাইফটা ইজি হয়ে যাবে। যে কন্টেন্ট দিচ্ছে, আমি কিছু জায়গায় চেক করলাম, চেক করো, এটা ঠিক করো, কিওয়ার্ড বসাও, এরকম। কেন এটা বলা? সো আচ্ছা, সো অনেক বড় দিয়ে দিছে ও, আচ্ছা, সাথে সাথে ব্যান করে দিবে গুগল। হ্যাঁ, গুগল যদি দেখে কপি করা এআই থেকে না, তাহলে ওই কম্পিটিশনটা কই যাবে বলেন? একটা মানুষ কষ্ট করে লিখছে, ওই র্যাঙ্কিংয়ে দিচ্ছে, এরকম আর কি। রিডাবিলিটি বলেছে 7। হ্যাঁ,
সো রিডেবিলিটি ঠিক আছে, কিন্তু ধরা খাবো এআই এর কিছু জায়গা। কিন্তু এই যে দেখেন ও বলে দিচ্ছে যে কত সেন্টেন্সের মধ্যে হার্ড টু রিড, এই কালারটা হচ্ছে বেশি হার্ড, হ্যাঁ এই কালারটা হচ্ছে একটু লিটল বিট, হ্যাঁ আর হার্ড টু রিড এটা হচ্ছে কি এডিটর প্লাস। আচ্ছা এই দুইটা এটা হচ্ছে উইকনেস, ওই সব আমাকে বইলা দিবে যে ধরে যে কোন জায়গায় কি চেঞ্জ করতে হবে ওয়ার্ডগুলো। সো এআই থেকে নেওয়ার পর আমরা এই ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করব, করার পর যে তারপর কি করব গ্রামারলি চেক করব, গ্রামারলি চেক টেক করার পর অ্যাট দ্য এন্ডে যে কপিরাইটের ইস্যু আছে কিনা এগুলো চেক করব সব। হ্যাঁ ওটা আমি দেখাবো এখন। কোনগুলা সিনোনিমস ওয়ার্ড থাকে না পড়লে বুঝতে পারবো, কিছু সিনোনিম ওয়ার্ড থাকে না রিলেভেন্সি, সো এটাই এরকম। সো ঠিক আছে, এখন আসি কথা হচ্ছে যে সব কিছু তো বুঝলাম, কন্টেন্ট লিখলেন, হেমিংওয়ে অ্যাপে রিডেবিলিটি চেক করলেন, গ্রামারলি চেক করলেন, যদি গ্রামার মিস্টেক হবে না তবুও চেক করবো, তারপর হচ্ছে কপিরাইটের ইস্যু আছে কিনা এটাও চেক করব, করার পর সব কিছু শেষ হওয়ার পর এখন হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা 2400 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে দিবেন, যেটার মধ্যে ইন্ট্রোডাকশন থাকবে 300 ওয়ার্ড। বলেন ওরকম দেখলে আইডিয়া হবে কম্পিটিটরদের? না না না, কম্পিটিটরের কন্টেন্টে পড়ার সময় আপনি নষ্ট করবেন না, কারণ তাদেরটা পড়ে কিন্তু লাভ নেই। আমরা তাদের লেন্থ চেক করব, চেক করার পর আমরা অন্য জায়গা থেকে ইনফরমেশন নেব, হ্যাঁ এরকম। কম্পিটিটরের কন্টেন্ট পড়ার দরকার নেই, পড়লে ভালো, আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো। যদি পড়েন এর থেকে বেশি বেনিফিটেড কিচ্ছু না, আপনি বুঝা যাবেন কোন জায়গায় কার উইকনেস আছে। হ্যাঁ সো এখন একটু হোমওয়ার্কের কথা আসি। ইন্ট্রোডাকশন কয় ওয়ার্ডের? 300 ওয়ার্ডের। তারপর হচ্ছে অ্যাট দ্য এন্ডে কনক্লুশন 300 ওয়ার্ডের, আর এফএকিউ হবে 300 ওয়ার্ডের। প্রোডাক্টের ভ্যারিয়েন্ট সেম থাকবে কিন্তু 6 ধরনের প্রোডাক্ট থাকবে 250 ওয়ার্ড করে। ব্লেন্ডার এটার কনক্লুশন তো সেম, এফএকিউ সেম, কিন্তু 6টা প্রোডাক্ট থাকবে। এক একটা প্রোডাক্টের এগেইনস্টে কত ওয়ার্ড করে লিখবো? 250 ওয়ার্ড। টোটাল কত কাউন্ট হবে? 2400, 2400 ওয়ার্ড। ঠিক আছে, সেটা হচ্ছে হোমওয়ার্ক, পারা যাবে। না 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 না, আপনাদের পছন্দ মতো নিশ সিলেক্ট করেছি, নিশের এগেইনস্টে কিওয়ার্ড সিলেক্ট করেছি, ওইটার এগেইনস্টে আমি কন্টেন্ট লিখব এরকম। না না না, নিশ তো একটা নিশ, কিন্তু আমার ক্যাটাগরি, প্রোডাক্ট হচ্ছে অন্যরকম। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ধরুন আপনার ড্রাই ক্যাট ফুড নিয়ে যদি লেখেন, আপনার ড্রাই ক্যাট ফুডই লিখতে হবে, ওইটার সাথে আমি অন্য কিছু মিলাইতে পারবো না। ড্রাই ক্যাট ফুডের মধ্যে অনেক ধরনের ব্র্যান্ড আছে ইসের অ্যামাজনের মধ্যে, ওগুলোর আমি 6টা লিস্ট করব। ব্লেন্ডার নিলেন, নিশ তো আমার নিশ হচ্ছে আমার কিচেন, ব্রড নিশ ভুলে যাবো, ধরেন মাইক্রো নিশ। ব্রড নিশ হচ্ছে হোম অ্যান্ড কিচেন বা কিচেন অ্যান্ড ডাইনিং, ওর আন্ডারে মাইক্রো নিশ হচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্সেস, ওর আন্ডারে প্রোডাক্ট হচ্ছে ব্লেন্ডার। এখন ব্লেন্ডারটার এগেইনস্টে আপনি 6টা ব্লেন্ডার লিখবেন, কিন্তু ব্লেন্ডারের সাথে আমি স্পুন নিতে পারবো না। মডেল 6টা এক্স্যাক্টলি, কোম্পানি 6 ধরনের হইতে পারে, একটার সাথে একটা সিং, মানে এক একটা দিলাম। হ্যাঁ কি কি ব্র্যান্ড? হ্যাঁ 6টা ব্র্যান্ডের 6টা প্রোডাক্ট, বা সেম ব্র্যান্ডের 6টা, মানে একটা থেকে আরেকটা আলাদা, এরকম 6টা মডেল এক্স্যাক্টলি এরকম, কিন্তু ক্যাটাগরি সেম থাকবে। ক্যাটাগরি একরকম না, ধরেন হ্যাঁ অ্যামাজন থাকলে আপনি কিভাবে সেল করবেন? হ্যাঁ মানে অ্যামাজন, না না না, এখন থেকেই অ্যামাজন থেকে চেষ্টা করেন প্র্যাকটিস, মানে মেন কথা হচ্ছে প্র্যাকটিস যেভাবে করে আমরা যে কোনো জিনিসে আমরা বিল্ডও কিন্তু ওরকমই হই। ফর ট্রুলি স্পিকিং, কী করবেন সবার আগে এই রিসার্চের ক্ষেত্রে ভালো করে একটা প্রোডাক্ট আমি চুজ করলাম, একটা নিশ চুজ করলাম, কতজন মানুষ কিনলো দেখবেন। কিছু প্রোডাক্টের এগেইনস্টে 50,000 সেল আছে, আবার কিছু প্রোডাক্টের 50টা 60টা 10টা, আমার লাভ নাই, আমার লাগবে 1000-এর উপরে সেল লাগবে, আমার ফ্রিকোয়েন্টলি ভাবে সেল হচ্ছে, ওই প্রোডাক্ট আমার চুজ করতে হবে। কম্পিটিশন হোক না, ইনশাল্লাহ বিট করে ফেলবো যদি এফোর্ট দিই এরকম। এই দেখেন 7 ব্লেন্ডার হাউস কিপিংয়ে কিন্তু অনেক প্রোডাক্ট আছে, আস্তে আস্তে সে অ্যাড করেছে। ফার্স্টে ব্লেন্ডার নিছে, তারপর ওভেন নিছে, তারপর মাইক্রোওয়েভ নিছে, এভাবে। ব্লেন্ডারে আসলে কিন্তু দেখেন ব্লেন্ডার ছাড়া অন্য কিছু নাই, বাট এখানে কি আছে? নিউট্রিবুলেট আছে, ভিটামিক্স আছে, কিউসিনার্ট আছে, তার ভিটামিক্স আছে, এক এক ধরনের নিউট্রিবুলেট আছে, ব্লেন্ডার কম্বো, হ্যাঁ, কিন্তু ক্যাটাগরি কিন্তু ব্লেন্ডারই পড়তেছে। বুঝতে পারছেন? যার যেটা পছন্দ হয়, আমার এটা সব আছে, তোমার যেটা পছন্দ এটা চুজ করো, অ্যাজ লাইক এমন। জাস্ট থিঙ্ক করবেন আমরা একটা দোকান দিচ্ছে, ক্যাজুয়ালি বললাম, হ্যাঁ ডিসপ্লে করতে হবে, বুঝে ডিসপ্লে করতে হবে, এটাই। স্যার আপনি কিওয়ার্ড দিলে দেখি সব অ্যাফিলিয়েট সাইট আসে, আর আমি কিওয়ার্ড দিলে দেখি কোম্পানি সাইট আসে, অ্যামাজনের সাইট
ওয়েবসাইট আসে, মানে সব বড় বড় গুলো আসে, যেগুলো দেখে বোঝা যায় যে বিজনেস করা যাবে। অ্যাফিলিয়েট বুঝিয়ে দেয়। হ্যাঁ এখানে ফুল অ্যাবাউট কপি হ্যাঁ। যে ইয়েগুলো দেওয়া আছে এই সফটওয়্যার মাধ্যমে কি কপি মানে কপি করা হচ্ছে কিনা এটা না হ্যাঁ হ্যাঁ আইডেন্টিফাই করবে, যেমন আমরা হেমিংওয়ে অ্যাপে চেক করলাম না, ওরকম জাস্ট ফেলে দেবেন, সে বলে দেবে যে কপি আছে কি আছে। ধর হ্যাঁ হ্যাঁ ধরেন কপিটা খুব ইম্পর্টেন্ট। এখানে ডুপ্লি চেকারে ধরেন যাই, এই যে ডুপ্লি চেকার প্লাগারিজমটা চেক করব আমরা। হ্যাঁ এখানে প্লাগারিজম হ্যাঁ গ্রামারলি দিয়েও করা যায়, কিন্তু গ্রামারলি অতটা আর কি ওরকম ভাবে না, প্লাগারিজমটা আমার চেক করতে হবে। সো এখানে কন্টেন্ট আমি ফেলে দেখব। হ্যাঁ যেটা কপি বলছে হ্যাঁ আর দেখেন এদিকে 1000 ওয়ার্ড আছে লিমিট। হ্যাঁ 1000 ওয়ার্ড আছে। সো আমার কিন্তু 1000 ওয়ার্ডের বেশি দিতে পারবো না, বুঝতে পারছি, বারবার আমাকে 1000 ওয়ার্ড করে দিতে হবে। এখন ঘটনা হচ্ছে আমি যদি হিউম্যানাইজার টুলস দেখাই, কিন্তু কথা